আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর বিতর্কের ঢেউ উঠেছে, যা দেশের ভবিষ্যৎ গতিপথ নিয়ে জনমনে সৃষ্টি করেছে ব্যাপক সংশয়। চারপাশে কান পাতলেই একটি নির্দিষ্ট দলের ভবিষ্যৎ নিয়ে এক অশনি সংকেতের বার্তা ভেসে আসে, বিশেষত বিএনপি পন্থী মহলে। তাদের কথায় যেন এক অদৃশ্য প্রাচীর রচিত হয়েছে, যেখানে দৃঢ়ভাবে বলা হচ্ছে জামায়াত ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে তবে তাদের সরকার 1 বছরও টিকতে পারবে না। মিশরের প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তাদের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে। জামায়াতের পরিণতি হবে আরেকটা মুসলিম ব্রাদারহুডে, আর তাদের নেতাকর্মীরা ঠাঁই পাবে আয়নাঘর খ্যাত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট নেওয়াটা নিছকই এক বোকামি। এটি কোনো লাভ নয়, বরং পুরোটাই লোকসান। এই ধরনের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলোই এখন টং দোকানের আড্ডা থেকে শুরু করে 5 স্টার হোটেলের উচ্চকোটির বৈঠক পর্যন্ত সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তথাকথিত ধানের শীষের বুদ্ধিজীবীরা অত্যন্ত সুকৌশলে এই নেতিবাচক আখ্যানটি জনসাধারণের মনে গেঁথে দিতে সক্ষম হয়েছেন, যার মূল উদ্দেশ্যই হল সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ও সংশয় সৃষ্টি করা। এর পেছনের কৌশল এতটাই সূক্ষ্ম যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি একটি যৌক্তিক বিশ্লেষণ, কিন্তু মজার বিষয় হল এই আখ্যানের প্রবক্তাদের যখন কোনো পাল্টা প্রশ্ন করা হয় তখন তাদের কাছে এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর পেছনে সুনির্দিষ্ট কারণ জানতে চাওয়া হয়। কিন্তু মজার বিষয় হলো এই আখ্যানের প্রবক্তাদের যখন কোনো পাল্টা প্রশ্ন করা হয় তখন তাদের কাছে এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর পেছনের সুনির্দিষ্ট কারণ জানতে চাওয়া হয়, তখন তাদের বেশিরভাগই এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন না। তাদের যুক্তির পেছনে বাস্তবিক কোনো ভিত্তি খুঁজে পাওয়া রীতিমতো দুষ্কর হয়ে দাঁড়ায়। তবে মুখ ফুটে সরাসরি না বললেও বিএনপির এই ন্যারেটিভের মূল ভিত্তি যে এক সুগভীর ভারত রীতি, তা কিন্তু দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে ওঠে। এই আখ্যানের প্রবক্তারা মূলত বলতে চান যে চেয়ারম্যান তারেক রহমান ভারত থেকে যে ধরনের সমর্থন পাওয়ার আশা করতে পারেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তা কোনোভাবেই পারবেন না। তাদের মূল যুক্তি হল প্রতিবেশী দেশ ভারতের সাথে শত্রুতা করে জামায়াত কেন বাংলাদেশের কোনো দলই ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না। তাদের মতে দিল্লির সবুজ সংকেত ছাড়া ঢাকার শাসনভার ধরে রাখা কার্যত অসম্ভব। আরও কিছু আনুষঙ্গিক বিষয় এর সাথে যোগ করা হলেও মূল ঘটনা কিন্তু একটাই। তো বিএনপির ফাহাম শাহেদ মির্জাদের ছড়ানো এই ন্যারেটিভ কি সত্যি বাস্তবতার উপর দাঁড়িয়ে, নাকি এটি কেবল একটা মন গড়া মিথ, একটি পরিকল্পিত জুজুর ভয়? চলুন এই জটিল প্রশ্নের গভীরে প্রবেশ করি, যেখানে প্রতিটি স্তর উন্মোচিত হবে এক একটি অপ্রত্যাশিত সত্যের কপাট খুলে। প্রিয় দর্শক, এই গভীর বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমাদের পরবর্তী কোনো বিশ্লেষণ আপনার চোখ এড়িয়ে না যায়। প্রথমেই যে বিষয়টি অনুধাবন করা প্রয়োজন তা হলো যুগ বদলেছে। বিশ্ব রাজনীতির সমীকরণ এর আগের মতো নেই। এক সময় যে খুঁটির জোরে ভারত তার প্রতিবেশী দেশগুলোতে নিজেদের আনুগত্য সরকার বসত এবং যুগ যুগ ধরে সেই প্রভাব বজায় রাখত, সেই খুঁটি আজ গোড়া থেকে নড়বড়ে হয়ে গেছে, ক্ষেত্রবিশেষে সম্পূর্ণভাবে ভেঙেও গেছে। এর জ্বলন্ত প্রমাণ হিসেবে আমরা ভুটান, নেপাল, শ্রীলঙ্কার দিকে তাকাতে পারি। এই দেশগুলোতে এক সময় ভারতের অনুগত্য হিসেবে পরিচিত শাসকদের জনগণের সম্মিলিত প্রতিরোধ ও আকাঙ্ক্ষার মুখে ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাদের এক সময় প্রভু হিসেবে গণ্য করা হতো, তাদের অনেকেই আজ রাজনৈতিকভাবে পলাতক বা ক্ষমতাচ্যুত, কেউ কেউ কারাগারে, কেউ বা দেশান্তরিত। ঠিক এই পরিস্থিতি আমাদের প্রতিবেশী বাংলাদেশের জন্য প্রযোজ্য। বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারকে ভারতের পক্ষ থেকে এক সময় পূর্ণ সমর্থন দেওয়া হলেও যখন আন্তর্জাতিক চাপ বা অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দিয়েছে তখন ভারত সেভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এর প্রধান কারণ হল বিশ্ব রাজনীতিতে ভারতের নিজের খুঁটি অর্থাৎ আমেরিকা বহু বছর ধরেই তাদের পাশে আগের মতো অবিচলভাবে নেই। বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের ব্যাপক পরিবর্তন এসেছে। আমেরিকার ভূ রাজনৈতিক অগ্রাধিকারগুলো এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে, যার ফলে দক্ষিণ এশিয়ার ভারতের একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা অনেক
ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে, বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের গদি টিকিয়ে রাখাই দিনকে দিন কঠিন হয়ে উঠেছে। তাকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই নানাবিধি চ্যালেঞ্জের মুখোমুখি করতে হচ্ছে। তার দেশের অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং কৃষকদের আন্দোলন এখন আর চাপা থাকছে না। এই পরিবর্তন বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিকে বিএনপির ছড়ানো জুজুর ভয় কতটা অমূলক তা আরো স্পষ্ট হয় যখন আমরা অতীতের আওয়ামী লীগের নিজস্ব আখ্যানের দিকেই তাকাই। গত 5 আগস্টের ঘটনার পর আওয়ামী লীগও প্রায় এই ধরনের ভয় দেখিয়েছিল। তারা দৃপ্ত কণ্ঠে বলেছিল ইউনূস সরকার 1.5 দিনও টিকতে পারবে না, ভারত তাদের উৎখাত করবেই। তাদের এই ভবিষ্যৎবাণী ছিল ভারতের আঞ্চলিক ক্ষমতা এবং প্রভাবের ওপর এক অগাধ আস্থার বহিঃপ্রকাশ। অথচ বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। 1.5 বছরেরও বেশি সময় ধরে এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় টিকে আছে। এমনকি বিএনপির শত অসহযোগিতা এবং নানা রকম আন্দোলনের শত চেষ্টা থাকা সত্ত্বেও ডক্টর ইউনূস টিকে আছেন। আর এই টিকে থাকার পেছনে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছেন জামায়াত শিবির। ফলে ভারত সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ঠিকই জামায়াত শিবির সমর্থিত বা জামাতি ইউনূস সরকার হিসেবে বিবেচনা করে। এটা ভারতের অন্তরে এবং ভারতের মিডিয়াতে প্রায়শই শোনা যায়। তাহলে প্রশ্ন ওঠে, যদি ভারত এই জামাতি ইউনূস সরকারকে তাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও হটাতে না পারে, যদি তারা তাদের নিজেদের প্রভাব খাটিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিতে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে যদি জামায়াত পূর্ণ ক্ষমতায় আসে, অর্থাৎ জামায়াতের ফুল বডি সরকার ক্ষমতায় আসে, তাহলে কি তারা এই সরকারকে হটিয়ে দিতে পারবে? এই ধারণা কি একেবারে অমূলক ও অহেতুক নয়? বরং বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভারত বিরোধী না হয়ে ভারতের সাথে মাখামাখি করা সরকারই আগামী দিনে দেশের ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিএনপিতেও দূরের কথা, যদি জামায়াত ক্ষমতায় আসে এবং তারা ভারতের প্রতি নমনীয় নীতি অবলম্বন করে, তবে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব ডক্টর ইউনূস সরকারও যখন ইলিশ আদান প্রদানের মতো সামান্য একটি ঘটনার মাধ্যমে ভারতের প্রতি তাদের প্রীতি প্রদর্শনের চেষ্টা করেছে, তখন তারা গণপ্রতিরোধের মুখে পড়েছে। সম্মিলিতভাবে দেশের বেশিরভাগ নাগরিক এই ধরনের উদ্যোগের প্রতি নেতিবাচক প্রক্রিয়া দেখিয়েছে, যা স্পষ্টত প্রমাণ করছে যে দেশের মানুষের কাছে ভারতের সাথে সম্পর্ক একটি অত্যন্ত সংবেদনশীল রেড লাইন। দেশের মানুষ সবকিছু সহ্য করবে, কিন্তু ভারতের তদারকি বা আধিপত্য মেনে নেবে না। এই মনোভাব এতটাই তীব্র যে দেশের মানুষ এমনকি আওয়ামী লীগকেও মেনে নেবে না যদি তারা ভারত বিরোধী রাজনীতি করে। কিন্তু ভারত পূজারী বিএনপি বা জামাত কেউই দেশের মানুষের সমর্থন পাবে না। এই মনোভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। আপনি যদি নেপাল বা ভুটানেও খোঁজ নেন, তাহলে সেখানকার নাগরিকদের মধ্যেও একই ধরনের মনোভাব দেখতে পাবেন। এটা মূলত ভারতের সরকারগুলোর মাত্রা অতিরিক্ত দাদাগিরি বা প্রতিবেশীর প্রতি নির্দয় নীতির ফল। প্রতিবেশীর প্রতি সদয় না হয়ে নির্দয় হওয়ার এই পরিণতি এখন ভারতের ওপরে বুমেরাং হয়ে ফিরছে। কে চেয়ারে বসবে, অথবা বাংলাদেশের রাজনীতিতে কে টিকে থাকবে বা কে চেয়ারে বসবে, এখন তা আর ভারতের সমর্থন বা আশীর্বাদের ওপর নির্ভর করে না, বরং সেই দলের ভারত বিরোধিতার মাত্রার ওপরেই নির্ভর করবে তাদের রাজনৈতিক স্থায়িত্ব। খেয়াল করলে দেখবেন বিএনপি যত চাঁদাবাজি, ধান্দাবাজি বা অন্য কোনো নেতিবাচক কর্মকাণ্ডই করুক না কেন, তারা যেদিন তিস্তা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয় ভারতের বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছে, সেদিনই তারা সাধারণ জনগণের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন, জনসমর্থন আদায় করতে পেরেছেন। এই ঘটনা একটা স্পষ্ট বার্তা দেয়, ভারত পাশে থাকলে সে দল ক্ষমতায় থাকবে, না হলে থাকবে না। এই ধারণাটি এখন সম্পূর্ণ ভুয়া, মিথ্যা এবং একটি পরিকল্পিত জুজুর ভয়। বস্তুত জামায়াতের সুদীর্ঘ ভারত বিরোধিতা তাদের ক্ষমতায়িত করবে এবং তাদের টিকে থাকতেও সাহায্য করবে। তাহলে বাংলাদেশের সবচেয়ে ভারত বিরোধী দল হিসেবে পরিচিত কারা? এক কথায় বলতে গেলে জামায়াত ইসলামী। সম্প্রতি আরাফাত রহমান শৈশবের একটি লেখা পড়লেই বিষয়টি আরো স্পষ্ট হবে। অধ্যাপক গোলাম আজম ইস্যুতে বিএনপি এবং এনসিপির নোংরামির জবাব দিতে গিয়ে তিনি ভারত বিরোধিতার প্রসঙ্গটি টেনেছেন। শৈশবের লেখায় এসেছে, গোলাম আজম ইতিহাসের মহানায়ক কিনা তা জানা যাবে অন্তত 500 বছর পর। ইতিহাসে কে নায়ক আর কে মহানায়ক, ইতিহাস তা বিচার করে ব্যক্তির জন্মের 500 বছর পর। তিনি আরও লিখেছেন, গোলাম আজম মুক্ত
মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, যা ছিল খুবই বড় ধরনের বিরোধিতা। তবে এই বিরোধিতার পেছনে একটি মৌলিক চিন্তা কাজ করছিল। ভারত আগ্রাসন চালাবে এই আশঙ্কা থেকেই তিনি এই কাজটি করেছিলেন। খেয়াল করলে দেখবেন গোলাম আজম এই ভারত ভীতির উপাদানটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পেরেছেন এবং তার এই দূরদর্শী চিন্তা আজ ৪৫ বছর পর এসেও যেন বর্তমান প্রজন্মের কাছে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে। আজ পর্যন্ত জামায়াত যতগুলো আসন পেয়েছে তার সবগুলোই সীমান্তবর্তী এলাকা, কারণ এই আসনগুলো ভোটার ভারতীয় সীমান্তের পাশে থাকার তীব্রভাবে ভারত বিরোধী মনোভাবাপন্ন। যেহেতু তাদের কাছে মনে হয়েছে জামায়াত ইসলামী সবচেয়ে বড় ভারত বিরোধী শক্তি, তাই তারা জামায়াতকে এতদিন ধরে ভোট দিয়ে আসছে। বিএনপিকে তারা সেভাবে বেছে নেয়নি, কিন্তু আসলেই তাই তো। তাহলে আজ এই প্রজন্ম ৫৪ বছর পর ভারতের যে রূপ দেখেছে, ভারত যে আগ্রাসী মনোভাব উপলব্ধি করেছে, জামাত সেই রূপ ৫৪ বছর আগেই ভেবেছিল। ফলে এই প্রজন্মের জামাত শিবিরকে পছন্দ করার অন্যতম বড় একটা কারণ এই যে তারা সবচেয়ে বেশি ভারত বিরোধী। এই কারণে ডাকসুতে যখন সাদিক কায়েমকে পাকিস্তানি বা ভারত বিরোধী বলা হতো, তখন তিনি সর্বোচ্চ ভোট জিতলেন। এই ঘটনা স্পষ্টত প্রমাণ করছে ভারত বিরোধিতার এই বিশাল জনসমর্থন বাংলাদেশে বিদ্যমান। ডাকসুর প্রসঙ্গ যখন আসলোই, তখন আরও একটি বিষয় বলে রাখা দরকার। ডাকসুর নির্বাচনে সেই রাত বহু বুদ্ধিজীবী শিবিরের নেতাদের পরামর্শ দিয়েছিলেন। তারা বলেছিলেন ছাত্রদের সাথে সমঝোতা করে অন্তত জিএস পদটা যেন ছেড়ে দেওয়া হয়। এমনকি সাবেক শিবিরের অনেক নেতাই এই ধরনের কথা বলেছিলেন, কারণ তাদের যুক্তি ছিল একটি পদ অন্তত না ছাড়লে এই ডাকসু টিকবে না, এই ডাকসু ফাংশন করবে না। শিবিরের পক্ষে একা ডাকসু চালানো সম্ভব হবে না, অনেক বাধা আসবে, এমনকি পরাজিত প্রার্থীরাও এই নির্বাচন মেনে নেবে না। কিন্তু শিবির সেই কথায় কান দেয়নি, একেবারেই দেয়নি। তারা শেষ অবধি বলেছে, আমরা যদি ভোটে হারি, সবগুলোতে হারলেও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু জিতলে কোনো আপোষ রফা দফা করা হবে না। আর শিবির জেতার পর তারা কিন্তু ঠিকই তাদের কাজ করে যাচ্ছে, খুবই স্মুথলি কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে আমূল পরিবর্তন করছে শিবিরের হাত ধরেই। সাদিক কায়েম, এস.এম. ফরহাদ দেখিয়ে দিয়েছেন তারা আসলে কি করতে পারেন। আর হ্যাঁ, বারবার তাদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টাও হচ্ছে, কিন্তু তাতে কিচ্ছুই হয়নি। ডাকসু বাতিলের জন্য ষড়যন্ত্র হয়েছে, বাট শিবির সবকিছু সামলে নিয়ে তারা বুঝিয়েছে তারা ক্যাপেবল এবং তারা সক্ষম। এখন প্রশ্ন হলো, যদি শিবির ডাকসুর মতো একটি জটিল প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করতে পারে এবং প্রমাণ করতে পারে যে তারা যে কোনো বাধা বিপত্তি মোকাবেলা করে কাজ করার সক্ষমতা রাখে, তাহলে জামায়াত কেন গোটা দেশ একা চালাতে পারবে না? বরং জামায়াত যদি ক্ষমতায় আসে, ভারত ছাড়া গোটা দুনিয়া তাদের পাশে থাকবে। সুপার পাওয়ারের চিন্তা এখন থেকেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইউরোপীয় ও মার্কিন কূটনৈতিকরা নিয়মিত রুটিন করে জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করছেন, যা জামায়াতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার এক স্পষ্ট ইঙ্গিত। আর জামায়াতের মূল আন্তর্জাতিক অংশীদার হলো তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, যা বলা চলে জামায়াতের সরকারকে সফল করতে নিজেদের সর্বোচ্চ দিয়ে পাশে থাকবেন, সমর্থন জুগিয়ে যাবেন। এমনও বলা হচ্ছে যে বাংলাদেশের কোনো ছাত্রের তুরস্কে ফুল ফান্ডেজ স্কলারশিপ পেতে হলেও আগে থেকে শিবিরের রেকমেন্ডেশনের তথা সুপারিশ চাওয়া হতো। তার মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং জামায়াতের আমির শফিকুর রহমানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন মজবুত হবে তা কি চিন্তা করা যায়? এই সম্পর্ক কেবল রাজনৈতিক বা কূটনৈতিক নয়, এটি একটি আদর্শিক ও গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। বরং এক্ষেত্রে অর্থাৎ বিদেশিদের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে জামায়াতের চেয়ে যোজন বিয়োজনের পেছনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের কাছে নেওয়ার সম্পর্ক আছে, কিন্তু বিনিময়ে দেওয়ার মতো কোনো কৌশলগত বা আদর্শিক সম্পর্ক নেই, যা জামায়াতের কাছে স্পষ্টত বিদ্যমান। তাহলে বিএনপি যে জনগণের কাছে বলে বেড়াচ্ছে জামাত ক্ষমতায় আসলে সরকার 1 বছরও টিকবে না, এই কথার আদৌ কি কোনো ভিত্তি থাকলো? না, একেবারেই নয়। বরং এই সমস্ত যুক্তি বাস্তবতার আলোকে বলা যায়, জামাত যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে দেশের মানুষের সুশাসন নিশ্চিত হবে। তেমনি দেশে দেশে কোটি কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি হতে পারবে অনায়াসে। এই বিশ্লেষণ আমাদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করে, যা প্রচলিত ধারাগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং ভবিষ্যৎ রাজনীতির গতিপথ সম্পর্কে একটি ভিন্ন চিত্র তুলে ধরে। এই জটিল বিশ্লেষণ শেষে আপনার কি মনে হয় প্রতিষ্ঠিত এই আখ্যানের পেছনে আসল সত্যটা কোথায় লুকিয়ে আছে? আপনার মূল্যবান মতামত কমেন্টের ঘরে জানাবেন, কারণ এই আলাপচারিতায় জাতির ভবিষ্যৎ পথ নির্দেশিকা তৈরি করতে সহায়ক হবে। আর এই ধরনের গভীর বিশ্লেষণ এবং তথ্যভিত্তিক আলোচনায় যুক্ত থাকতে চাইলে এই চ্যানেলে নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখে এড়িয়ে না যায়।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।